ইংলিশ গ্রামার নিয়ে প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য একটা ভিডিও দিয়েছিলাম। সেটি খুব পছন্দ হয়েছে সকলের এবং সেখানে নাউন সম্পর্কিত যত রকমের নাউন হয় সেগুলো ওখানে ছিল এবং সেগুলো একদম ওয়ান লাইন ডেফিনেশন প্লাস এক্সাম্পল সমস্ত কিছু দিয়েছিলাম এবং সেটা সকলে পছন্দ করেছো। আরও বেশ কিছু গ্রামারের জিনিসপত্র লাগবে, সেগুলো এই ভিডিওতে পাচ্ছ এবং আরও ভিডিও আসছে গ্রামারের যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে। দেখো, পার্টস অফ স্পিচ কাকে বলে, এই ধরনের বেসিক প্রশ্ন কিন্তু প্রাইমারির ইন্টারভিউয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার সাবজেক্ট ইংলিশ হোক গ্র্যাজুয়েশনে অথবা না হোক, নর্মালি এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে শব্দের কাজ অনুযায়ী যে শ্রেণীবিভাগ তাকেই বলা হয় পার্টস অফ স্পিচ। উদাহরণ যদি আমরা বলি, রাম প্লেজ ফুটবল, রাম ফুটবল খেলে, এখানে কিন্তু রাম প্লেজ ফুটবল এই সমস্ত কিছুই কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি? অংশ। স্পিচ মানে যে কথা, তাহলে কথার যে অংশ অর্থাৎ বাক্যের প্রত্যেকটি শব্দই পার্টস অফ স্পিচ। আচ্ছা, নাউন তো হয়ে গেছে সেদিনকে, আজকে একটু অন্য কিছু দেখি। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দকে ব্যবহৃত হতে দেখি আমরা তাকেই বলা হয় প্রোনাউন। যেমন রাম ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়। এই যে রাম দুবার বললাম, এটা না বলে যদি আমি এরকম বলি যে রাম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এখানে এই সে হচ্ছে প্রোনাউন। অর্থাৎ হি, শি এগুলো হচ্ছে প্রোনাউন। দে এগুলো হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, ভার্ব কি? এগুলো খুব বেসিক প্রশ্ন। ভার্ব কি জিজ্ঞাসা করা হলো তোমাকে ইন্টারভিউ বোর্ডে। যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ হওয়া বা কোনো অবস্থা বোঝায় তাকে বলা হয় ভার্ব। যেমন একটু আগে বললাম রাম প্লেজ ফুটবল, এখানে প্লে ভার্ব। মেন ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় মেন ভার্ব। কিরকম? একটাই উদাহরণ দিলাম আবার, রাম প্লেজ ফুটবল। এখানে প্লেজ কথাটি সে কিন্তু নিজে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, অর্থাৎ খেলা করা অর্থ প্রকাশ করছে, এটি হচ্ছে মেন ভার্ব। এবার হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব কি সেটা জানলে মেন ভার্বের সঙ্গে পার্থক্যটাও ক্লিয়ার হয়ে যাবে। মানে মেন ভার্বকে সাহায্য করে এমন ভার্বকে হেল্পিং ভার্ব বলা হয়। যেমন আমি যদি বলি রাম ইজ প্লেয়িং ফুটবল, এখানে মেন ভার্ব তো প্লেয়িং, মানে প্লে থেকে প্লেয়িং হলো, কিন্তু এখানে হেল্পিং ভার্ব কি? ইজ। ট্রান্সিটিভ ভার্ব কি জিনিস? যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। যেমন একইভাবে ওই উদাহরণটাই যদি আমি দিই, রাম প্লেজ ফুটবল, তাহলে ভার্বটির দেখো একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে, ফুটবল কি খেলে? ফুটবল খেলে, তাহলে এটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। এবার আমি যদি বলি ইন্ট্রান্সিটিভ ভার্ব কি? যে ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তাকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। আমি যদি বলি যে রাম স্লিপস, দেখো এই মেন ভার্বটির আর কিন্তু কোনো এই স্লিপসের তার কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হলো না, রাম স্লিপস। আর ওখানে কি বলেছিলাম? রাম প্লেজ ফুটবল। তাহলে ট্রান্সিটিভ ভার্বে আমার অবজেক্টের প্রয়োজন হলো, ইন্ট্রান্সিটিভ ভার্বে আমার কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হলো না। পরবর্তী প্রশ্ন, যদি আপনাকে ইন্টারভিউ বোর্ডে এরকম ধরা হয় যে অ্যাডজেক্টিভ কাকে বলে বলুন তো? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি যে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে যে। রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তার কারণ হচ্ছে সে কেমন ছেলে? গুড, ভালো ছেলে। তাহলে ছেলেকে কোয়ালিফাই করছে, ছেলে হচ্ছে নাউন, তাহলে ছেলেকে যে কোয়ালিফাই করছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডভার্ব কাকে বলে? রাম রানস ফার্স্ট, রাম জোরে দৌড়ায়, তাহলে রাম কেমন করে দৌড়ায়? মানে রান তো একটা ভার্ব, তাহলে রান ভার্বটাকে কোয়ালিফাই করছে কে? ফাস্ট, জোরে, অর্থাৎ জোরে দৌড়ায় রাম। কেমন করে দৌড়ায়? জোরে দৌড়ায়, তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট প্রশ্ন আপনাকে বলা হলো প্রিপোজিশন কি জিনিস? নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায় এমন শব্দকে প্রিপোজিশন বলা হয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে এই যে দ্য বুক আর টেবল এর মধ্যে সংযোগ স্থাপন করছে অন। কনজাংশন কি? দুটো শব্দ বাক্য বা ক্লজ যুক্ত করে এমন শব্দকে বলা হয় কনজাংশন। যেমন রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস, এখানে রাম এবং শ্যামকে যুক্ত করলো অ্যান্ড, তাহলে অ্যান্ড এখানে একটি কনজাংশন। ইন্টারজেকশন কি?
ইন্টারজেকশন হচ্ছে হঠাৎ আবেগ বা হঠাৎ অনুভূতি প্রকাশ করে এমন শব্দ, যেমন ওহ, অ্যালাস, আউচ, ওয়াও। এই যে এই শব্দগুলো আমরা ইউজ করি হঠাৎ তাৎক্ষণিক কোনো আবেগ বোঝানোর জন্য, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। পরবর্তী প্রশ্ন, আর্টিকেল কি? নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝায় এমন শব্দকে আর্টিকেল বলা হয়। এ বয়, অ্যান আপেল, দ্য সান, এগুলো সবই এই এ অ্যান দি, এগুলো হচ্ছে আর্টিকেল। এবার আপনাকে জিজ্ঞাসা করা হলো একটা খুব ভালো প্রশ্ন, সেটি হচ্ছে আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল কিন্তু অনেকে বলে দেয় ৩ প্রকার, এ অ্যান্ড দি, কিন্তু আর্টিকেল কিন্তু ৩ প্রকারের নয়। যদি বলা হয় আর্টিকেল কয় প্রকার, উত্তর হবে ২ প্রকার, ডেফিনাইট, ইনডেফিনাইট, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দা, আর অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে এ অর অ্যান। এই যে এ অ্যান্ড দি, যদি আপনাকে বলা হয় আর্টিকেল কয়টি, তখন আপনি বলুন ৩টি, কিন্তু আর্টিকেল কয় প্রকার যদি জিজ্ঞাসা করে তাহলে ৩ প্রকার নয়, ২ প্রকার। তার মধ্যে ভাগ হয়ে এ অ্যান্ড দি হচ্ছে, নির্দিষ্ট করে বোঝালে দা হচ্ছে, আর যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে এ অথবা অ্যান। ওকে, আচ্ছা, সেন্টেন্স কাকে বলে? এটা মানে আমরা বাংলাতেও পড়েছি, বাক্য কাকে বলে, সেই একই জিনিস। কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় সেন্টেন্স। এবার আমরা যাব সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স ৫ প্রকারের: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই ৫টা সেন্টেন্স কি কি, মানে এই ৫টি সেন্টেন্সের মানে ৫টি সেন্টেন্স কাকে বলে সেগুলো জানবো, এবং তার একটি করে এক্সাম্পল রেডি রাখবো, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনাত্মক শব্দ, মানে বর্ণনাত্মক একটি বাক্য। কিরকম? আমরা সারাদিনে যত কথা বলি তার 99%ই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আই এম এ গুড বয়, হ্যাঁ, রাম গোজ টু স্কুল, এই সমস্ত কথাই যেগুলো ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে এবং একটা বর্ণনা করা হচ্ছে কিছু, এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সই কিন্তু আমরা বলে থাকি দিনের মধ্যে প্রায় সব কথাই, তাই না? আচ্ছা, এবার আমরা যদি বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ যদি বোঝায় ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটি হচ্ছে আদেশ বোঝাচ্ছে। আমি যদি বলি প্লিজ ডু দ্য ওয়ার্ক, অনুগ্রহ করে কাজটি করো, ব্যাস সেটা হয়ে গেল অনুরোধ। আর আমি যদি বলি ওবে ইউর টিচার্স, পিতামাতাকে শিক্ষক মহাশয়কে সম্মান করো, বা ওবে ইউর প্যারেন্টস, পিতামাতাকে সম্মান করো, তাহলে এটা উপদেশ বোঝাচ্ছি। এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, এই সবগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যদি কাকে বলে জিজ্ঞাসা করে, তাহলে যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? মানে যে বাক্য দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে, ইন্টারোগেটিভ সাইন, সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিরকম? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এই সমস্ত সেন্টেন্সের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে ইচ্ছা প্রকাশ করা হয়, ভগবান তোমার মঙ্গল করুন, আমরা বলি না, বা মে আওয়ার কিং লিভ লং, আমাদের রাজা অনেক দিন বাঁচুক। এই যে এই সেন্টেন্সগুলো যেগুলোতে উইশ করা হয়, একটা ইচ্ছা প্রকাশ করা হয়, এগুলো সবই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে যাই, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? বিস্ময় প্রকাশ করা হয় যে সেন্টেন্সের মাধ্যমে, সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কিরকম? আমি যদি বলি যে হোয়াট এ বিউটিফুল পিকচার, বা হোয়াট এ নাইস মুভি, এই যে সেন্টেন্সগুলো বলছে, এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমার তাৎক্ষণিক আবেগ, অনুভূতি এবং বিস্ময় প্রকাশ পাচ্ছে। তাহলে যে সেন্টেন্সের মাধ্যমে বিস্ময় প্রকাশ পায় সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন সাইন বসবে, মানে বিস্ময়সূচক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে বসবে জিজ্ঞাসা চিহ্ন, মানে ইন্টারোগেটিভ সাইন। এবং ইম্পারেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ, এই ৩ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে শেষে বসবে ফুল স্টপ। তাহলে যদি এরকমও প্রশ্ন করা হয় যে একটি ইন্টারোগেটিভ বাক্য চিনবার সব থেকে বড় উপায় কি, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবার সব থেকে বড় উপায় কি, শেষে একটি এক্সক্লেমেটরি সাইন বা বিস্ময়বোধক চিহ্ন থাকবে। ওকে, তাহলে আমাদের কি কি এখান থেকে রেডি করে যেতে হবে? সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার, কি কি, প্রত্যেকটি সেন্টেন্স কাকে বলে সেটা জানতে হবে, এবং প্রত্যেকটির একটি করে অ্যাটলিস্ট উদাহরণ রেডি রাখতে হবে। হঠাৎ করে বলতে পারে একটা অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেন দেখি, বা একটা সেন্টেন্স বলে দিল, বলুন তো এটা কি ধরনের সেন্টেন্স, এগুলো কিন্তু রেডি রাখতে হবে। ওকে,
আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকে আবার আসছে গ্রামারের ভিডিও। এগুলো রোজ আসতে থাকছে এখন। এগুলো ওয়ান লাইনার হিসেবে কিন্তু রেডি রাখুন। এগুলো খুবই কাজের। এগুলো দেখে মনে হতে পারে খুবই সহজ, কিন্তু সেই সময় তাৎক্ষণিকভাবে উত্তর দেবার জন্য আপনাকে প্রিপেয়ার্ড কিন্তু থাকতেই হবে। ওকে? এটি আমার ফোন নম্বর। যদি কোনো প্রয়োজন বোধ করেন, ইন্টারভিউ সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে, অথবা যদি কোনো প্রশ্নোত্তর তৈরি করবার দরকার থাকে আমাকে বলতে পারেন। সেগুলো আমি সবাইকেই যতটা সম্ভব হেল্প করবার চেষ্টা করছি। সেগুলো পাবেন সমস্ত কিছু। আর যদি মনে হয় যে এই সমস্ত যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি তার পিডিএফ দরকার, তাহলে ভিডিওর মধ্যে আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি ২-১ জায়গায়। আপনারা সেখান থেকে আপনি পিডিএফ কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেকোনো সমস্যায় আমি আছি ইন্টারভিউ সংক্রান্ত, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সমস্তভাবেই হেল্প করবার চেষ্টা করা হবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।